কাল মিছিলের বিষয়ই এমন ছিল, আমাদের মূল দাবি ছিল যে ছাত্র ধর্মঘট ডেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা যারা দিতে চলেছে তাদেরকে যেন কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়, তৈরি করা হয় আক্রমণ। গেটের ভেতরেই আক্রমণ করা হয় এবং নজিরবিহীনভাবে গেটের ভেতরে পুলিশ ফোর্স ঢোকে, পুলিশ ফোর্স এবং র্যাব। সার্জিক্যাল স্ট্রাইকের অর্থ হচ্ছে যে অচল অবস্থা চলছে বিশ্ববিদ্যালয়ে যে একটা বলা যায় অশান্তি পরিস্থিতি তৈরি করে বিশ্ববিদ্যালয়কে অচল করার চেষ্টা চলছে, তার মূলে আঘাত করা। তাদের পিঠে ব্যাগ ছিল, কিন্তু তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিনা আমরা জানি। পরিকল্পিতভাবে একজন ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন, কিন্তু ছাত্রটি এখন স্থিতিশীল। তার মানে ছাত্রের উপর যে গাড়ি চালানো হয়েছিল সেটা খুব গুরুতরভাবে নয়, খুব সাবধানে চালানো হয়েছিল, খুব সন্তর্পণে কিন্তু চালানো হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সামনে এবিভিপির যে মিছিল, সেই মিছিলকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তাতে কি হয়েছিল? না, উত্তেজনা যেটা সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে এবিভিপির মিছিল শান্তিপূর্ণভাবে যাদবপুর 8B থেকে দক্ষিণাপনের দিকে এগিয়ে যাচ্ছিল। তার মাঝপথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের ভেতর থেকে কিছু এসএফআই এবং এআইডিএসওর সদস্য ভেতর থেকে কুৎসিত ভাষায় গালিগালাজ এবং কদর্য ভাষায় আক্রমণ করা শুরু করে, যাতে করে আমাদের কিছু মিছিল থেকে কিছু সদস্য তাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে এবং সেখান থেকে একটা হাতাহাতির পর্যায়ে চলে যায়। এবং আরেকটা বিষয় আমরা ক্ল্যারিফিকেশান দিতে চাই যে এবিভিপির কোনো সদস্য কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট অতিক্রম করেনি, যদিও আমাদের মিছিলের মধ্যে অধিকাংশই তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এবং যখন হাতাহাতি শুরু হয় এবং গেটের মধ্যে আমরা এবিভিপির পতাকা লাগানো শুরু করি, সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের কিছু ছাত্র সংগঠনের পতাকা বা ব্যানার ছিটতে থাকে, এবং যাতে করে তাদের সঙ্গে একটা তীব্র বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয়। এবং সেখানে অন ক্যামেরায় আমাদের যারা মিছিলের যারা সদস্য ছিল তাদের উপর কিছু নাম না জানা বলা যায় দুষ্কৃতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা চড়াও হয়। আপনাদের উপর যে আক্রমণ করা হয়েছিল, সেই আক্রমণ গেটের ভেতর থেকে করা হয়েছিল নাকি বাইরেই ছিলেন? হ্যাঁ, গেটের ভেতরেই করা হয় আক্রমণ, গেটের ভেতরেই আক্রমণ করা হয় এবং নজিরবিহীনভাবে গেটের ভেতরে পুলিশ ফোর্স ঢোকে, পুলিশ ফোর্স এবং র্যাব যাদবপুর থানা থেকে। না, একদমই নয়। তারা তো আনআইডেন্টিফাইড গুনস, তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। সেটাও আমরা জানি না। তাদের পিঠে ব্যাগ ছিল, কিন্তু তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিনা আমরা জানি। ক্যাম্পাসের ভেতরেও ছিল, বাইরেও ছিল, ঠিক আছে। বাইরেও যেখানে অন্ধকার ছিল, যেখানে ওই জায়গাটা তো সবসময় অন্ধকারই থাকে, ফলে যেখানে মিডিয়া তখনও পৌঁছায়নি, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এক একজনকে ধরে 5-7 জন মিলে তাদেরকে ঘিরে ধরে চড়াও হয়। ফলে তারপরে আমরা যখন সেখানে পৌঁছে যাই, সেখানে মিডিয়া পৌঁছায়, তখন কিন্তু তারা সাইড হয়ে যায়, বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে যায় এবং কিছু মহিলা সামনে এসে বলতে থাকে যে এরা নাটক করছে। ফলে এই যে একটা পরিকল্পিতভাবে একটা শান্তিপূর্ণ মিছিলকে ছত্রভঙ্গ করার অপপ্রয়াস, যেটা গতকাল সকাল থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন ক্যাম্পাসে এসএফআই করে গেছে, সামনে ছাত্রীদের লেলিয়ে দেওয়া, বিভিন্নভাবে তাদেরকে দিয়ে উস্কানিমূলক মন্তব্য করা, এবং তৃণমূলও কিন্তু সমানভাবে তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে বিভিন্ন জায়গায় মারপিট এই সমস্ত করে গেছে। কিন্তু গতকাল এবিভিপির আন্দোলনটা অন্যরকম ছিল। প্রত্যেকে জানে যে আমরা একটা শৃঙ্খলাবদ্ধ ছাত্র সংগঠন, যারা কোনো রকম প্ররোচনায় পা দেয় না, কোনো রকম উস্কানিতে পা দেয় না। কিন্তু গতকাল পরিস্থিতিই এমন ছিল, গতকাল মিছিলের বিষয়ই এমন ছিল, আমাদের মূল দাবি ছিল যে ছাত্র ধর্মঘট ডেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা যারা দিতে চলেছে তাদেরকে যেন কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়। সেই কনফারেন্সে আমরা শুনলাম আরবিওর কথা তুলে ধরা হলো, এছাড়া আমরা শুনলাম যে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এমনটা কেন? বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন সার্জিক্যাল স্ট্রাইক? না, সার্জিক্যাল স্ট্রাইক মানে তো আর ইন্ডিয়ান আর্মির মতন গোলা বারুদ নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক নয়। এই সার্জিক্যাল স্ট্রাইকের অর্থ হচ্ছে যে অচল অবস্থা চলছে বিশ্ববিদ্যালয়ে যে একটা বলা যায় অশান্তি পরিস্থিতি তৈরি করে বিশ্ববিদ্যালয়কে অচল করার চেষ্টা চলছে, তার মূলে আঘাত করা, গণতান্ত্রিক পদ্ধতিতে সেই মূলে আঘাত করা। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে সমস্ত আনওয়ান্টেড কিছু এলিমেন্টস রয়েছে, যে সমস্ত বিচারধারা, যে সমস্ত ভাবধারা ভারতবর্ষের বুক থেকে লুপ্ত হয়ে গেছে, ভারতবর্ষের বুকে কোথাও বেঁচে নেই, সেই সমস্ত বিভিন্ন ভাবধারা, মাওবাদী, নকশাল, বামপন্থী, তারা যারা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে কোথাও প্রাসঙ্গিক নয়, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটা মুক্তাঞ্চল করে রাখতে চায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমরা মুক্তাঞ্চল হিসেবে চাই না। যাদবপুর আন্দোলন ছিল, সেই আন্দোলন মূলত কিসের জন্য ছিল?
এইচএস পরীক্ষার্থীর ধর্মঘট ডাকার জন্য ছিল, এসএফআই বিরোধিতার জন্য, নাকি ব্রাত্য বসুর গাড়ির তলায় যে ছাত্র চাপা পড়ে গেছে তার বিরোধিতার জন্য? দুটোই। দেখুন, একদিক থেকে যেমন ব্রাত্য বসু দায়িত্বজ্ঞানহীনতার দোষে দোষী, কারণ একজন এত দীর্ঘদিনকার শিক্ষামন্ত্রী, এর আগেও তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এটা তার প্রথম টার্ম নয়, সেই শিক্ষামন্ত্রী হঠাৎ করে শীত ঘুম থেকে উঠে নাটকের মঞ্চ ছেড়ে হঠাৎ করে যাদবপুরের মঞ্চে সে কেন পড়লেন? এবং এইখানেও তার নাটক, তার যে তিনি যেরকমভাবে নাটক মঞ্চস্থ করে থাকেন বিভিন্ন সিনেমা ওয়েব সিরিজে, যাদবপুরের নাটকটাও খুব পারফেক্টলি তিনি করতে চেয়েছিলেন, শুধু দু একটা জায়গায় গণ্ডগোল থাকায় সাধারণ মানুষ ধরে ফেলেছে। যেমন প্রথমত তিনি ওয়েব কুপার মঞ্চ থেকে বিভিন্নভাবে উস্কানিমূলক মন্তব্য করলেন, যাতে করে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই সমস্ত বাম নকশাল মাকুড়া তাকে ঘেরাও করে। এবং যখন তারা ঘেরাও করলো তখন তিনি পরিকল্পিতভাবে একজন ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন, কিন্তু ছাত্রটি এখন স্থিতিশীল। তার মানে ছাত্রের উপর যে গাড়ি চালানো হয়েছিল সেটা খুব গুরুতরভাবে নয়, খুব সাবধানে চালানো হয়েছিল, খুব সন্তর্পণে কিন্তু চালানো হয়েছিল, মানে একরকম বলা যায় খুব সাবধানে তাকে ছুঁয়ে যাওয়া যেটাকে বলে। এবং দ্বিতীয়ত, একজন ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছাত্র, তার উপর গাড়ি চাপিয়ে দেওয়া, এটা শিক্ষামন্ত্রী হিসেবে কত বড় ব্যর্থতা সেটা হয়তো ব্রাত্য বসু নিজেও অনুধাবন করতে পারছেন না। যদি পারতেন তাহলে তার দায়িত্ব নিয়ে এতক্ষণে পদত্যাগ করে দেওয়া উচিত ছিল আন্দোলনের চাপে পড়ে। তিনি এখনও নির্লজ্জের মতন বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন যে আমার গাড়ির ড্রাইভার নতুন ছিল, গাড়ির ড্রাইভার জানতো না, ব্রেক কষে দিয়েছে, এই ধরনের মন্তব্য। আহত ছাত্রের সাথেও তিনি কথা বলেছেন? হ্যাঁ, অবশ্যই আহত ছাত্রের সঙ্গে কথা বলেছেন, তিনি বলবেনই, স্বাভাবিক, কারণ আহত ছাত্রের সঙ্গে তার আগে থেকেও কথা হয়ে থাকতে পারে। এবং যে সমস্ত ছাত্ররা আগে থেকে কথা হয়ে থাকতে পারে মানে কি বোঝাতে চাইছেন? আগে থেকে কথা বলা হয়ে থাকতে পারে মানে আমরা বলতে চাইছি এটা একটা পূর্ব পরিকল্পিত ইভেন্ট, যেখানে প্রত্যেকে ব্রাত্য বসুর দক্ষ বলা যায় নির্দেশনায় একটা নাটককে মঞ্চস্থ করেছে। তাহলে কি সেক্ষেত্রে টিএমসির সাথে এসএফআই এর যে জোটবন্ধন সমঝোতা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তো আজকের থেকে নয়। এসএফআই তো সিপিএমের ছাত্র সংগঠন, তাদের যারা সিনিয়ররা আছেন, যারা অচলায়তন চালান সিপিএমের আলিমুদ্দিন স্ট্রিট থেকে, সেই আলিমুদ্দিন স্ট্রিট থেকে একদিন সকালবেলা বেরিয়ে সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা নবান্নে যাননি ফিশ ফ্রাই সেটিং করতে? সেই সেটিংয়েরই একটা ছাত্র সংগঠনের সেটিং আজকে গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে, যেখানে এসএফআই, টিএমসিপি এবং বিভিন্ন নাম না জানা অস্তিত্বহীন অতিবাম, কচিবাম বিভিন্ন ছাত্র সংগঠন একটা সমঝোতার রাস্তায় এসছে যে আসো, যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ গত নির্বাচনে এবিভিপির পিছনে ছিল, 3rd 4th পজিশনে ছিল, তোমরা কিছু ভোট পেয়ে যাদবপুরে প্রাসঙ্গিক হও। এবং তৃণমূল ছাত্র পরিষদ বলল যে আসো, তোমরা বিধানসভায় শূন্য, তোমরা এখানে কিছুক্ষণ নাটক করে তোমরা প্রাসঙ্গিক হও, যাতে করে তোমাদের বিধানসভায় ভোট শেয়ার বাড়িয়ে এখানে যে প্রধান বিরোধী দল, প্রধান শাসক দল বিজেপি, তাদেরকে যাতে আটকানো যায় ক্ষমতা আসার থেকে। ফলে এই সেটিংটা খুব পরিষ্কার, এই সেটিংটা একদমই দিনের আলোর মতন পরিষ্কার যে সিপিএম তৃণমূলের বি টিম। নাহলে আপনি বলুন না, আজকে সিপিএম একটা দোর্দণ্ড প্রতাপ দল, 23 বছর একজন মুখ্যমন্ত্রী, 34 বছর একটা দল, ডিফেন্ডিং একটা দল দেশের রাজ্যের ক্ষমতায় রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্ষমতা থেকে চলে যাওয়ার 10 বছরের মধ্যে কি করে শূন্য হয়ে যেতে পারে একটা দল, একটা আদর্শ? তার মানে সিপিএম যেটা ছিল সেটা পুরোটাই গিয়ে তৃণমূল নামক নদীতে মিশে গেছে, এবং সেই নদীর মোহনা হচ্ছে নকশাল বামপন্থী ছাত্র সংগঠনগুলো, যারা তৃণমূল এবং সিপিএমের মধ্যে এই ধরনের একটা বন্ধন স্থাপন করে থাকে। এবং ব্রাত্য বসু তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছেন, এই যে জোটটা হবে সেই জোটের ব্রাত্য বসু হচ্ছেন আহ্বায়ক। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।